নাগরিক জীবন থেকে ঠিক 2 দিনের ছুটিতে চলে আসুন সবুজ প্রকৃতির মধ্যে কালিম্পংয়ের অফবিট গ্রাম দারাগাঁও। এনজেপি থেকে মাত্র 3 ঘন্টা 15 মিনিটের দূরত্বে পাহাড়ের কোলে অবস্থিত এই গ্রামে আপনাকে স্বাগত জানাবে কাঞ্চনজঙ্ঘা আর হরেক রকমের হিমালয়ের পাখিরা। আমি ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসের ঐন্দ্রিলা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ছোট্ট মনোরম এক পাহাড়ি গ্রাম দারাগাঁওতে। 22শে মার্চ সিলেরিগাঁও থেকে চেক আউট করে এবার চলেছি দারেগাঁওয়ের পথে। দারেগাঁও এমন একটা জায়গা যেখানে আপনি শিলিগুড়ি থেকে আসতে পারেন সরাসরি। শিলিগুড়ির পানি ট্যাঙ্কি মোড় সেই পর্যন্ত আসতে হবে, সেখান থেকে কালিম্পং অবধি এলেন শেয়ার জিপে, সেখান থেকে আবার দারেগাঁওয়ের রিজার্ভ গাড়ি করতে হবে, 1500 টাকা মতন পড়বে। সরাসরিও কিন্তু এনজিপি থেকে গাড়ি আসতে পারে, সেক্ষেত্রে 3500 3200 থেকে 3500 টাকা মতন পড়বে। আর যদি আপনি শিলিগুড়ি থেকে শেয়ারে আসতে চান ডিরেক্ট দারেগাঁও পর্যন্ত, তাহলেও কিন্তু শেয়ার গাড়িও অ্যাভেলেবেল, কিন্তু সেটা আবার কখন অ্যাভেলেবেল হবে, যেহেতু যত অফবিটগুলো জায়গাগুলো হয় তত বেশি শেয়ার গাড়ি পাওয়ার চান্স কম হয়ে যায়, তো সেটা একটা হতে পারে। এবার সেই হিসেবে দেখে নেবেন আপনার সময়, বাজেট, এগুলো তো অনেক কিছু নির্ভর করে। ये अभी बार्मियों का आ गया ना, और एकदम इसके ऊपर है इच्छे गांव उस तरफ। और अभी हम लोग बार्मियों से जा रहे हैं। फिर आगे हमरा रामपुरा पेरियलम। रामपुरा से ये बार्मियों का तो मतलब वॉकिंग डिस्टेंस होगा, ज्यादा आगे तक बोलेगा बार्मियों, मैं तक बार्मियों उसका बाद दारेगाँव को देखा हूँ। इस रूट में भी क्या वो सिल्क रूट के लिए लोग आते हैं? आता है तो अच्छा, रामधुरा बार्मियों होके जाते हैं। और इस तरफ से पेडोंग आएगा क्या? इस तरफ से नीचे नीचे जाके भी आएगा। अच्छा, मतलब उस रास्ते से ये रास्ता मतलब पैरेलल है तो। हाँ। দারাগাঁওয়ের একদম কাছেই রামধুরা এবং বার্মিওক। অনেকে ইচ্ছে করলে এই 3টে জায়গাও একসাথে কভার করতে পারেন। আজকে আমাদের থাকার আস্তানা মাউন্টেন ম্যাজিক হোমস্টে। মাউন্টেন ম্যাজিক হোমস্টের বাইরে দাঁড়িয়ে রয়েছি। এখান দিয়ে হচ্ছে এই রুমগুলো অ্যাক্সেস করা যায়, এগুলো আর কি এই হোমস্টেরই, কিন্তু এগুলো নন ভিউ রুম। এগুলো নন ভিউ রুম, এর জাস্ট পাশেই উল্টো দিকেই হচ্ছে রাস্তা, রাস্তার একদম পাশেই এই রুম। 4 বেলা খাওয়া সমেত এই রুমগুলোর ভাড়া পড়ছে 1200 টাকা। যদি 2 দিন থাকেন তাহলে এই রুমের ভাড়া হয়ে যাবে 1000। আর ভিউ রুমটার জন্য পেছনের দিকে যেতে হবে। ওয়াও, দারুণ সুন্দর ভিউ এখানে, আর তেমন সুন্দর এই ব্যালকনিটা। ব্যালকনিতে বসে, এখানে বেশ অনেকগুলো বসার জায়গাও রয়েছে, ব্যালকনিতে বসেও কিন্তু অনেকটা সময় অতিবাহিত করা যাবে। মানে যারা এদিক ওদিক ঘুরবেন না, তাদেরও আমার মনে হয় ব্যালকনিতে বসে সময় কেটে যাবে। আর এপাশে যে রুমগুলো সেটা হচ্ছে ভিউ রুম, তার কারণ বলাই বাহুল্য, উল্টো দিকে এত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, তিস্তা দেখা যাচ্ছে।
এখানে 5টা ভিউ রুম রয়েছে পরপর 5টা ভিউ রুমের মধ্যে আমরা একটা ভিউ রুমে আছি। আর ভিউ বলতে এই দিকটা তিস্তা তো দেখা যাচ্ছেই, এখান থেকে পাহাড়ও দেখা যাবে যদি ক্লিয়ার থাকে। আর সেটা ছাড়াও আর কি এইখানে যে পাহাড় এরকম ধাপে ধাপে নিচে নেমে গেছে, এই দিকটাও দেখতে বেশ ভালো লাগে। মাউন্টেন ম্যাজিক হোমস্টের ভিউ রুমে চলে এলাম। রুমটা বেশ বড়, এটাও 4 জন শুতে পারবে। এটা ডাবল বেডরুম, এটা একটা ডাবল বেড রয়েছে, এখানে একটা ডাবল বেড রয়েছে, এখানে একটা ডাবল বেড রয়েছে। আর নর্মালি টাওয়েল বা সাবান ইত্যাদি রয়েছে সবকিছু। এখানে একটা জায়গা রয়েছে, সেন্টার টেবিলের মতনও ইউজ করতে পারবেন, অথবা নিচে জিনিসপত্র রাখা যেতে পারে। রুমগুলো বেশ এয়ারি, লাইট রয়েছে। ওয়াশরুমটা একটু দেখাই। ওয়াশরুমটাও বেশ স্পেশাস, আর ওয়েস্টার্ন কমোড রয়েছে, গিজার রয়েছে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট বাঙালিদের কাছে, যে গরম জল পাওয়া যাবে কিনা। আর এমনি ওয়াশরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, সব মিলিয়ে মিশিয়ে বেশ ভালো। এটা দারুণ সুন্দর, তাই না? দারুণ সুন্দর ভিউ কিন্তু। হ্যাঁ একদম। সকালবেলা প্রচুর পাখি আসে, এখনো অনেক পাখি এখানে ঘুরছে। এই গাছটার মধ্যে যে ভাড়িটা বসে আছে খালি চোখেই দেখা যায়। এটার জন্য বাইনোকুলার টুলার লাগবে না। ওএইচবি ঘুরছিল সামনে, ওরিয়েন্টাল হানি বাজার এখানে। হ্যাঁ, আমি ছবিও তুললাম। ওয়াও। আর এই দিকের এই গাছগুলোতেও কিছু কিছু পাখি ঘুরছে। আর একটু আগে রোদ উঠে একদম মানে ঝলমল করছিল, চারিদিকটা দারুণ লাগছিল। বলতে বলতেই বারান্দা থেকেই আশেপাশে যে গাছগুলো রয়েছে সেখানে দেখতে পেলাম চোর পাখি এসে দেখা দিল। উত্তরবঙ্গের দিকে বেশ অনেক রকমের নাট হ্যাচ দেখতে পাওয়া যায়, তার মধ্যে অন্যতম এই নাট হ্যাচ পাখি। এছাড়া দূর থেকে নীল কটকটিয়া পাখিকেও দেখলাম। এই রুমগুলোর ভাড়া 1400 টাকা, ফুডিং এবং লজিং একসাথে পার ডে পার হেড। আর যদি 2 দিন থাকেন তাহলে এই রুমগুলোর ভাড়া হয়ে যাচ্ছে 1200 করে। এটা একটা আরো বড় রুম, এখানে 2টো ডাবল বেড আছে। এইটা একটা ডাবল বেড, এটা একটা ডাবল বেড, এটা একটু ছোট, এটা সিঙ্গেল বেড। মানে টোটাল 5 জন তো ইজিলি থাকতে পারবে। আর এইদিকে হচ্ছে ওয়াশরুম আছে, বেসিন আছে, গিজার আছে, সব একদম রেডি। এদিকে গিজার রয়েছে, শাওয়ার আছে। প্লাগ পয়েন্ট আছে অনেকগুলো, এখানে কিছু প্লাগ পয়েন্ট আছে, এদিকেও প্লাগ পয়েন্ট আছে। এটা বেশ বড় আর কি, ভালো রুমটা। আগেই বলেছি 2টো দিন নিশ্চিন্তে ছুটি কাটাতে চাইলে দাঁড়াগাঁও কিন্তু আদর্শ। খুব একটা বেশি ভিড় নেই গ্রামটায়, বেশ নিরিবিলি। তবে যদি ছুটি না পান, অফিসের কাজ করতে হয়, তাও কিন্তু এই হোমস্টেটা বেস্ট, কারণ এখানে ওয়াইফাই খুবই স্ট্রং। ছাদের ওপরে এলাম, এটা ছাদ থেকে ভিউ। তিস্তা তো এখান থেকেও দেখা যাচ্ছে, আবার ভিউ রুম যেগুলোতে আছি সেখান থেকে তো তিস্তা দেখা যাচ্ছেই। আর যারা নন ভিউ রুম নেবেন, হতে পারে বাজেটের জন্য, বা এরকম হতে পারে যে হয়তো এই রুমগুলো ভর্তি হয়ে গেল, তখন আপনাকে নন ভিউ রুম নিতে হলো, ছাদে চলে আসবেন। জাস্ট একটুখানি, মানে 1 তলার জাস্ট ওপরেই আর কি, 2 তলার ছাদ এটা। তো এখান থেকেও কিন্তু দারুণ সুন্দর ভিউ দেখতে পাবেন। পেছনটা ভীষণ সুন্দর লাগছে। এবার লাঞ্চ করতে যাব, সেটা নিচে। আর এই হোমস্টেটার আরো একটা সুবিধে হলো একদম রাস্তার ওপরে, তাই জন্য হোমস্টে পর্যন্তই গাড়ি আসে। এখানে কিচেনের সাথেই ডাইনিং অ্যাটাচড। লাঞ্চে ভাত, ফুলকপির তরকারি, ডিমের তরকারি, ডিমের ঝোল, ডাল তো রয়েছে, স্যালাড রয়েছে। আর এটা হচ্ছে টমেটো, তিল আর একটু লঙ্কা দিয়ে করা একটা চাটনি, লোকাল চাটনি, খুব ঝাল নয়, টেস্ট করে দেখতে হবে কেমন। এই
ভালো খেতে চাটনিটা, মানে একটু একটু ঝাল ঝাল আছে, কিন্তু ওই একটা বেশ সুন্দর একটা অন্যরকমের গন্ধ। পাহাড়ে এই হোমস্টেগুলোর এই যে একটা গরম ধোয়া ওঠা ডাল ভাত, এটার কিন্তু একটা আলাদাই স্বাদ। মানে সারাক্ষণ ধরে ঘুরে এসে হেঁটে এসে এই ব্যাপারটা এত আন্তরিক আর এত মানে আলাদা একটা টেস্ট বাড়িয়ে দেয় বলে আমার মনে হয়। খুব বেশি যে একটা মশলাপাতির ব্যবহার আছে, খুব বেশি আধিক্য আছে তা নয়, কিন্তু রান্নার সিম্পলিসিটির জন্য এটা ভালো লাগছে। জলসা বাংলোর দিকে যাচ্ছি হেঁটে। জলসা বাংলো বেশ ভালো বার্ডিং স্পট, ওখানে ভালোই বোধহয় হ্যাবিটেটটা। যে রাস্তা ধরে যাচ্ছি, রাস্তার ডান দিকে এই বড় গাছগুলো সবই সিনকোনা গাছ। এইগুলো সিনকোনা প্ল্যান্টেশন, এটা পশ্চিমবঙ্গ সরকারের ফরেস্ট ডিপার্টমেন্ট, যেটা বন দপ্তরের অধীন এই জায়গাটা, সিনকোনা প্ল্যান্টেশনের এই জায়গাটা। কালিম্পং থেকে 45 মিনিট জাস্ট আর কি ড্রাইভ করে চলে আসা যায়। যারা কালিম্পংয়ে আসছেন সেখান থেকেও আসতে পারেন, আর শিলিগুড়ি দিয়ে তো আসা যায়ই, আগেই বলেছি। এই জায়গাটার হাইট 4000 ফিটের একটু বেশি। ঠান্ডা আছে, এখন বিকেলবেলা 3টে বাজে, একটু একটু ঠান্ডা লাগছে, তো সেই জন্য আর কি, আর হাওয়াও দিচ্ছে, সেই জন্য উলেন ভীষণ ইম্পর্টেন্ট। পাহাড়ি রাস্তায় ঘুরে বেড়ালে একটি না একটি গ্রামের কুকুর ঠিকই সঙ্গ নেবে, এবেলাও তার অন্যথা হলো না। 1.5 কিলোমিটার যেতে বলেছে, 1.5 কিলোমিটার মতন জলসা বাংলো যে জায়গাটা, সেটা আমাদের হোমস্টে থেকে নিচের দিকে এখন, তারপরে আবার পরে উঠতে হবে। এসো, আমরা প্রায় অর্ধেকটা এসে গেছি। হাঁটতে হাঁটতে দেখা হয়ে গেল আমাদের বার্ড ওয়াচার সোসাইটির অন্যতম মেম্বার সুমন দার সাথে। সুমন দাশগুপ্ত দারাগাঁওতেই থাকেন এবং তিনি খুব ভালো বার্ড ওয়াচার। এখানে কোথায় কি পাখি আছে তিনি মোটামুটি সবই জানেন। এই জায়গায় কোথায় কি পাখি দেখতে পাওয়া যাবে সেটা সবকিছুই উনি আমাদের গাইড করে দিয়েছেন। ওনারই পরামর্শ মতন ওনার গাড়িতে করেই চললাম ওই এলাকায় 2-4টে মাদার গাছ আছে সেখানে। এটা কে না জানে যে কোরাল ট্রি বা মাদার গাছে যখন ফুল আসে তখন সেখানে প্রচুর পাখির আনাগোনা দেখতে পাওয়া যায় মোটামুটি সারাদিনই। আপনি যদি উত্তরবঙ্গে যান ফ্লাওয়ারিং সিজনে, তাহলে অতি অবশ্যই এরকম একটি গাছের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। ফুল থেকে যখন মধু সংগ্রহ করে এই পাখিরা, তখন আর তার কোনো দিকে খেয়ালই থাকে না। আপনি যদি খুব কাছে দাঁড়িয়েও ছবি তোলেন, তাও দেখবেন পাখিটা একদম ডিস্টার্বড ফিল করবে না। কিছুক্ষণ সময়ের মধ্যেই অনেক রকমের পাখির দেখা পেলাম, এমনকি কাঠঠোকরাও এসে সেখান থেকে নেকটার সংগ্রহ না করলেও গাছের কাণ্ড থেকে পোকা সংগ্রহ করে খাচ্ছিল। সুমনদার পরামর্শ মতনই আমরা এমন জায়গায় মাদার গাছের সামনে দাঁড়ালাম যাতে ফুল গাছগুলো একদম চোখের লেভেলে থাকে, সেই জন্য ছবি তুলতেও বেশ সুবিধে হলো। পাখি দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। ঘরে ফিরে এলাম। আমার পুত্র ঐশিক খুব গল্পের বই পড়তে ভালোবাসে। গল্পের বই পড়তে পড়তেই সান্ধ্যকালীন চা পকোড়া চলে এলো। চাটা বেশ হয়েছে, নাও চা নাও, ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, পকোড়াও দিয়ে গেছে। পকোড়া, পেঁয়াজ পকোড়া দেখি। মুচমুচে আছে, ভালো। ঠান্ডায় রুমে বসে এটাই আর কি দরকার ছিল। মনে হচ্ছিল যে কখন ইভিনিং স্ন্যাক্স আর এই চাটা আসবে। হোমস্টের কিচেনটি
বেশ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ বড়। রাতের খাবার দেবার একটু আগেই চলে গিয়েছিলাম ওনাদের রান্নাঘরটা দেখতে। ওনাদের ব্যবহারও ভীষণ ভালো। আমাদের জন্য অত্যন্ত যত্ন সহকারে তৈরি করছেন রুটি, বাঁধাকপির তরকারি এবং চিকেন। পাহাড়ে একটু আগেই ডিনার করার নিয়ম। সেই মতন মোটামুটি 8:30 থেকে 9টার মধ্যে আমরা খাওয়া কমপ্লিট করলাম। কেমন লাগলো খাওয়া দাওয়া? ভালো। ঝাল ছিল? ঝাল একটু একটু ছিল, বাঁধাকপিটা ছিল, কিন্তু মাংসটা অতটা ঝাল না। মাংস নরম? খেতে পারছো একা একা? বারান্দায় দাঁড়ালে দূর থেকে কালিম্পং শহরটা দেখতে পাওয়া যায়। পরদিন সকাল হতেই সুমন দাশগুপ্ত দাদার সাথে আবার বেরোলাম জলসা বাংলোর দিকে। গতকাল বিকেলে জলসা বাংলো পর্যন্ত আর যেতে পারিনি, কারণ রাস্তাতেই আমরা অনেক পাখি দেখতে পেয়েছিলাম। আজকে আমরা জলসা বাংলোর দিকেই যাব। যারা টুরিস্ট তারাও কিন্তু জলসা বাংলোর দিকে আসেন। শুধুমাত্র যে পাখি দেখতেই আসতে হবে তার কোনো মানে নেই। গেট দিয়ে ঢুকে হাঁটা শুরু হলো। মোটামুটি 10-12 মিনিট মতন হাঁটলেই মূল যে বাংলোর অংশটা সেখানে পৌঁছে যাওয়া যাবে। এই রাস্তাতে আমরা অনেক পাখি দেখতে পেয়েছিলাম। নেপালি ভাষায় এই পাখির নাম কলচুরা। এখানে সিনকোনা গাছের জঙ্গল যেমন আছে, তেমনি কিন্তু অন্যান্য অনেক রকম গাছের জঙ্গল রয়েছে। সব মিলিয়ে মিশিয়ে হ্যাবিটেট ওয়াইজ কিন্তু জায়গাটা বেশ ভালো। পাখি দেখতে দেখতে পৌঁছে গেলাম জলসা বাংলোর একদম মেন জায়গাটায়। এখানে একটা ছোট ওয়াচ টাওয়ার মতন রয়েছে। এই ওয়াচ টাওয়ারে উঠে আবার কিছু পাখি দেখতে পেলাম। দূর থেকে প্যাঁচার দেখাও পেলাম। সবসময় জঙ্গলের মধ্যে চেষ্টা করবেন যে গাছের ডাল মাটির সমান্তরাল সেই ডালগুলোতে একটু খেয়াল করতে, কারণ প্যাঁচারা ওই রকম ডালেই মূলত বসে। জলসা বাংলো এসে উপস্থিত হয়েছি। পেছনটা হচ্ছে এটা, এখানে একটা বাড়ি আছে জলসা বাংলো, আর এদিকে রয়েছে একটা গাছ বাড়ি। থাকা যায় এগুলোতে, সরকারি, তবে একটু কস্টলি, 1000-5 সম্ভবত ট্যারিফ। ওয়েবসাইট থেকে বুকিং করা যায় সরকারি। এবার এই জায়গাটা পর্যন্ত আসতে গেলে ওই 25 টাকা দিয়ে টিকিট কেটে আসতে হয়, যেটা বললাম একটু আগে। ট্যুরিস্টও বেশ কিছু আসেন, কিন্তু এখন অনেক সকাল 8টা বাজে। 8টায় আসিনি, আমি তো আরও 1-1.5 ঘন্টা আগে এসেছি। সে সময়টা কিন্তু এখানে টিকিট কাউন্টারটা খোলা ছিল না, সেজন্য আর্লি মর্নিং এলে আর টিকিট কাটার ব্যাপার থাকছে না। এবার বেরোবো যখন, তখন টিকিটটা কেটে নেব। বেশ কিছু ওয়াচ টাওয়ারের মতন করা আছে, যেমন এটা একটা ওয়াচ টাওয়ার করা আছে। এখানে উঠে ভিউটা দেখা যায়, দাঁড়াগাঁওয়ের ওপর থেকে চারিদিকটা কেমন দেখাচ্ছে সেটা দেখা যায়।
পাখির ডাক রয়েছে প্রচুর, তো সেটা একটা ভালো জিনিস। এখানে পাখি দেখতে দেখতেই এলাম। সুমনদা যিনি এখানে থাকেন, আমাদের BWS এর মেম্বার, উনি যেহেতু বহু বছর ধরে এখানে থাকেন, তো উনি সব কিছু চেনেন আর কি, কোথায় পাখি পাওয়া যায় না পাওয়া যায়। তো ওনার সাথেই এলাম, উনি দেখিয়ে দিচ্ছেন যে এখানে এখানে এই বার্ড পাওয়া যায়, এই বার্ড পাওয়া যায়। একটা আউলও দেখলাম, বেশ ভালো এক্সপিরিয়েন্স, জায়গাটা ভালো। যারা ট্যুরিস্ট, যারা এমনি সকালবেলা ঘুরতে বেরোন, হাঁটতে বেরোন, পাহাড়ে এসে পাখিতে অতটা জানেন না বা নতুন শিখছেন, তাদেরও ভালো লাগবে। আসুন এই সব জায়গাগুলোতে, বেশ ভালো, চারিদিকটা সুন্দর সাজানো গোছানো। জলসা বাংলোর ওপর থেকে জায়গাটা বেশ সুন্দর। দূর থেকে দারুণ তিস্তা ভিউও দেখতে পাওয়া যায়। তিস্তা ভিউর সাথে সাথে বেশ কিছু পাখিও দেখতে পেলাম। এই ছোট্ট মুনিয়া পাখিটা সমতলেও খুবই দেখতে পাওয়া যায়। ব্লু ফ্রন্টেড রেডস্টার্ট একটা পোকা ধরেছে, কিন্তু পোকাটা এতটাই বড়, সে খুব একটা সহজে পোকাটাকে যে উদরস্থ করতে পারছে তা নয়। পোকাটা নিয়ে এসে কিছুক্ষণ অপেক্ষা করলো, অবশেষে অবশ্য সেটা উদরস্থ করতে পেরেছিল। পেলাম পুরুষ ও স্ত্রী চেস্টনাট বেলিড রকথ্রাশ পাখিকে। ভালো করে লক্ষ্য করলে দেখুন পুরুষ পাখিটা কত বেশি উজ্জ্বল বর্ণের, আর স্ত্রী পাখিটা একদমই অনুজ্জ্বল বর্ণের। দূর থেকে উজ্জ্বল পাখি স্কারলেট মিনিভেট বা হাজারিকা বা সহেলি পাখিকেও দেখলাম। এটা পুরুষ পাখি। এদের স্ত্রী পাখির গায়ের রং হয় হলুদ বর্ণের। ফেরার পথে পেলাম ভেলভেট ফ্রন্টেড নাটহ্যাচ। এটা আরেক রকমের নাটহ্যাচ, এটাকেও দেখতে কিন্তু ভীষণ সুন্দর। ঝোপের মধ্যে অনেকক্ষণ ধরে খচখচ করে আওয়াজ হচ্ছে। এটা টিপিক্যালি লাফিং থ্রাশের বিহেভিয়ার। লাফিং থ্রাশগুলো সাধারণত এইভাবে ঝোপঝাড়ের ভেতরে ভেতরে দিয়ে চলাফেরা করে, খুব একটা বাইরে আসে না। এই পাখিটার কোনো ভালো ছবি তো নেই, কোনো রকমে খুব সামান্য একটুখানি অংশ ভিডিও করতে পেরেছিলাম। তিস্তা ভিউ পয়েন্ট, তিস্তা নদীর সব বাঘগুলো দেখা যাচ্ছে, যদিও ওপর থেকে আরো ভালো দেখা গেছে, তাও এটা ভিউ পয়েন্ট। এখানে লোকজন আসেন যারা এখান থেকে দেখার জন্য, সেই জন্য এই জায়গাটা ছবি তুললাম। কিন্তু ওপর থেকে, মানে জলসা বাংলোর ওপর থেকে আরো ভালো দেখা যায় বলে আমার মনে হয়, দেখলাম আর কি, আরো ভালো। যাই হোক, এখন একটু একটু রোদ উঠেছে, সেই জন্য ভিউটা একটু ক্লিয়ার, একটু ভালো বোঝা যাচ্ছে। গল্পে বই পড়ছো বসে বসে? কখন উঠেছো? ওই তো তোমরা গেলে তারপরে উঠে গেছিলে? আবার জামা টামা পড়েছে সব, জ্যাকেট ফ্যাকেট পরে বাইরে। হ্যারি পটার। বাহ, কি করছো? ও বাবা, আরেকজন চলে এলো পাহাড়া দিতে। এতক্ষণ আসিসনি কেন? এখন আমরা এসছি, এখন উনি এসছে। ফিরে এসে চললাম ব্রেকফাস্ট করতে। ডাইনিং এ এই জানালা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। সকালবেলা দেখা যাচ্ছিল, এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে না। আর যদি দেখা যায় তাহলে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে ব্রেকফাস্ট, আর যদি না দেখা যায় তাহলে এমনি গাছপালা ইত্যাদি দেখতে দেখতে ব্রেকফাস্ট করা যায়, তাই তো? কেমন লাগছে খেয়ে? ভালোই। ভালো? ঝালটাল নেই তো? না না, একদম ঠিকঠাক, একদম ঠিকঠাক। রবিবারের সকালে গরম গরম লুচি আর তরকারি দিয়ে ব্রেকফাস্ট সারলাম। দারুণ অভিজ্ঞতা। আর শুধু তাই নয়, সকালবেলা প্রচুর পাখিও দেখেছি। তো সব মিলিয়ে রোববার আমার একদম সর্টেড, জমে গেছে একদম। খাওয়া দাওয়া করে এবার এখানে নিচে সিঁড়ি দিয়ে দিয়ে একটুখানি নিচে যেতে হয়। আমরা যে হোমস্টেতে আছি সেই হোমস্টের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তা ধরে চলেছি দাঁড়াগাঁও বলে এই যে জায়গাটা,
এখানে সাইট সিইং বলতে আশেপাশে যে দুটো চারটে জায়গা আছে ঘোরার মতন, একটা তো জলসা বাংলো সকালে দেখিয়েছি, আরেকটা হচ্ছে এই হিমানি পার্ক। যদি এমনি ট্যুরিস্ট আসেন আমার মনে হয় একদিন যথেষ্ট, দুদিনও থাকতে পারেন, কারণ জায়গাটা খুব ভালো, এনজয় করতে পারবেন, ফ্রিলি টাইম পাস করতে পারবেন। গ্রামে একটি ছোট্ট মনাস্ট্রি রয়েছে। হিমালি পার্কে যাবার পথেই এই মনাস্ট্রিটা দেখে নেওয়া যায়। পার্ক দেখার নাম করে ছোট্ট গ্রামটাও একটু ঘুরে নিলাম, বেশ লাগলো। গ্রামটা বেশ ঘুরতে ঘুরতে আর কি নামছি। আমি যতদূর শুনলাম যে হিমানি পার্কের জায়গাটা ছোট একটা ভিউ পয়েন্ট টাইপের, নামার জন্য অনেকগুলো রাস্তা আছে, শর্টকাট রুট রয়েছে, তারপরে একটু খাড়া সেগুলো একটু খাড়া, আবার একটু ঘুরে ঘুরে যাওয়া যায়, এরকম বিভিন্ন রকম রাস্তা রয়েছে। এবার বিভিন্ন রকম রাস্তা দিয়ে ঘুরে ঘুরে উঠলে বা নামলে জায়গাটাকেও মানে পুরো গ্রামটাও একটু ঘোরা হয়। এবার যারা কলকাতা থেকে আসছেন তারা চেষ্টা করবেন আর কি গ্রামটাও একটু ঘুরে দেখতে, গ্রামের লোকজনের সাথে কথা বলতে, তাহলে তাদেরও একটু ভালো লাগবে আর আপনারও একটুখানি সময় কাটবে, একটু অন্যরকম আর কি একটা ছুটি কাটানো হবে। চলে এলাম হিমালি পার্কে, একটা ভিউ পয়েন্ট টাইপের এটা। হিমালি পার্ক থেকে চারপাশের ভিউটা অসাধারণ। দাঁড়াগাঁও জায়গাটা ভীষণই ভালো লেগেছে আমাদের। টুকটাক কিছু পাখি বা কিছু ফুল এই সব দেখছিলাম, সময়টা দারুণ কাটলো। ফিরে আসার পরই গরম গরম লাঞ্চের ব্যবস্থা করে দিলেন ওনারা। ওনাদের এই আতিথেয়তাটাই সব সময় মনে থাকবে। হোমস্টেতে সারা বছর প্রচুর মানুষজন আসেন, কিন্তু প্রত্যেকের জন্যই ওরা যে হাসি মুখে কত কাজ করে যাচ্ছেন, এটা আমার ভীষণ ভালো লাগে। এই আন্তরিকতার জন্যই পাহাড়ে বারবার ছুটে আসি। আজকে লাঞ্চ করেই আমরা দাঁড়াগাঁওকে বিদায় জানিয়ে চলে যাব। আমাকে জানান দাঁড়াগাঁওয়ের এই পর্ব আপনার কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক করুন আর শেয়ার করুন আপনার ভ্রমণ প্রেমী, প্রকৃতি প্রেমী বন্ধুর সাথে। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে অতি অবশ্যই ফলো করুন ফেসবুকে এবং ইনস্টাগ্রামে।